আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের পর গাজা শাসন, মার্কিন পরিকল্পনা আছে হামাসও। এদিকে লেবাননের রাজধানী বৈরুতে গাজার মতো ধ্বংসযজ্ঞ চালানোর হুমকি ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। গাজায় এখন আর নিরাপদ জায়গা পাওয়া যাচ্ছে না বলছে রিপোর্ট। এদিকে নির্বাচনে এক মাস আগে তাইওয়ানে 12টি চীনা যুদ্ধ বিমান। পশ্চিম তীরে 6 ফিলিস্তিনিকে গুলি করে মারল ইসরায়েলি বাহিনী। আরও জানাবো ফিলিস্তিনি সমর্থকদের ব্রিটিশ অস্ত্র কারখানা অবরোধ। এদিকে পাকিস্তানের নির্বাচন আসন ভাগাভাগির পরিকল্পনা। এবং সর্বশেষ জানিয়ে দিব অবশেষে ড্যানিশ পার্লামেন্টে কুরআন অবমাননা নিষিদ্ধ করে আইন পাশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। যুদ্ধের পর গাজা শাসন, মার্কিন পরিকল্পনায় আছে হামাসও। ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের পর গাজা উপত্যকার নিয়ন্ত্রণ পেতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করেছে ফিলিস্তিনি পশ্চিম তীরে অঞ্চলে ক্ষমতাসীন ফিলিস্তিনি কর্তৃপক্ষ। পরিকল্পনায় উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসও রয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গে দেওয়া সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতায়ে। ব্লুমবার্গে মোহাম্মদ শাতায়ে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের পরিকল্পনার মূল বক্তব্য হল যুদ্ধের পর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাসকে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের জুনিয়র অংশীদার করার প্রস্তাব দেয়া হবে এবং গাজা, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের সমন্বয়ে গঠিত হবে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র। যদি হামাস এই প্রস্তাব গ্রহণ করে চুক্তিতে আসতে রাজি থাকে, কেবল তাহলেই তাদের সঙ্গে আলোচনা হতে পারে। আমাদের অবস্থান থেকে আমরা বলতে পারি ফিলিস্তিনিদের মধ্যে বিভাজন থাকা উচিত নয়। গত 7 অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা ইসরায়েলি ভূখণ্ডে অতিরিক্ত হামলা চালানোর পর ওই দিন থেকেই গাজা অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। এরপরে 16 অক্টোবর থেকে অভিযানে যোগ দেয় স্থল বাহিনীও। ইসরায়েলি বাহিনীর টানা 1.5 মাসের বেশি অভিযানে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। নিহত হয়েছেন প্রায় 18,000 ফিলিস্তিনি। নিহত ওই ফিলিস্তিনিদের মধ্যে নারী এবং শিশু সংখ্যা প্রায় 12,000। অন্যদিকে হামাস যোদ্ধাদের হামলায় ইসরায়েলি নিহত হয়েছেন 1,400 ইসরায়েলি এবং অন্যান্য দেশের নাগরিক। বৈরুতে গাজার মতো ধ্বংসযজ্ঞ চালানোর হুমকি নেতানিয়াহুর। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলার জবাবে ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি হামলা এরই মধ্যে গাজায় প্রায় 17,000 বেশি মানুষ নিহত হয়েছেন। এবার লেবাননের রাজধানী বৈরুতে মৃত্যুপরী গাজার মতো ধ্বংসযজ্ঞ চালানোর হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর এনডিটিভি ও জেরুজালেম পোস্টের। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ উত্তরাঞ্চলীয় কমান্ডের সদর দপ্তর পরিদর্শনক্রমে এই সময় সতর্কবার্তা দিয়েছেন নেতানিয়াহু। এ সময় তার সঙ্গে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্ট, সেনাপ্রধান হার্জি হেবেলি এবং ওই সেপ্টেম্বরের প্রধান মেজর জেনারেল ওয়ারি গর্ডিন উপস্থিত ছিলেন। নেতানিয়াহু বলেছেন, লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যদি ইসরায়েলের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে শুরু করার সিদ্ধান্ত নেয়, তাহলে এটি নিজ হাতে বৈরুত ও দক্ষিণ লেবাননকে গাজা ও খান ইউনিস শহরে পরিণত করবে। গাজার যুদ্ধ শুরুর পরপরই হামাসের সঙ্গে একত্রতা প্রকাশ করে হিজবুল্লাহ। গাজা ইসরায়েলি হামলার মাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে লেবানন সীমান্তে ইসরায়েল ও হিজবুল্লাহর গুলি বিনিময় নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তবে ইসরায়েলের বিরুদ্ধে এখনও পূর্ণাঙ্গ সামরিক অভিযান শুরু করা থেকে বিরত রয়েছে হিজবুল্লাহ। গাজায় এখন আর নিরাপদ জায়গা পাওয়া যাচ্ছে না। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে দক্ষিণাঞ্চলে এখন আক্রমণ করছে ইসরায়েল। আর এই দক্ষিণ গাজাতেই লাখ লাখ ফিলিস্তিনি উত্তর গাজা থেকে পালিয়ে এসেছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। ফলে ফিলিস্তিনিদের কাছে অঞ্চলটিতে নিরাপদ আশ্রয় বলে আর কিছুই থাকছে না। তরুণ শিল্পপতি হানা আওয়াদ বলেছেন, আমরা এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছি যেখানে আমাদের নিরাপত্তা বলে কিছুই নেই। আমরা চাকরি হারিয়েছি, পরিবারের সদস্যদের হারিয়েছি, বাড়িঘর হারিয়েছি, এমনকি নিজেদের শহরও হারিয়ে ফেলেছি। লড়াই শুরুর কিছুদিনের মধ্যে হানা তার শহর ছেড়ে চলে এসেছেন। নির্বাচনে 1 মাস আগে তাইওয়ানে 12টি চীনা যুদ্ধ বিমান। নির্বাচনকে সামনে রেখে চীন তাইওয়ান উত্তেজনা আরও বাড়ছে। স্বশাসিত দ্বীপটিতে সামরিক মহড়া বাড়িয়েছে চীন। দ্বীপটি জানিয়েছে নির্বাচনে 1 মাস আগেই আজ 12টি চীনা যুদ্ধ বিমান ও একটি সন্দেহভাজন গোয়েন্দা বেলুন তাইওয়ান প্রণালীর সংবেদনশীল মধ্যরেখা অতিক্রম করেছে। রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। আগামী বছরের জানুয়ারিতে তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনের কথা রয়েছে। এর আগেই চীনা যুদ্ধ বিমান ও গোয়েন্দা বেলুন প্রণালীর সংবেদনশীল মধ্যরেখা অতিক্রম করায় দ্বীপটিতে উত্তেজনা বাড়ছে।
বাড়ছে। চীন শাসিত এই দ্বীপটিকে নিজেদের ভূখণ্ড হিসেবে বিবেচনা করে থাকে। দেশটি এই দ্বীপের চারিপাশে গত 4 বছর ধরে নিয়মিত সামরিক মহড়া ও টহল পরিচালনা করে আসছে বলে অভিযোগ করেছে তাইওয়ান। তাইওয়ানে আগামী বছর শুরুতে অর্থাৎ 13 জানুয়ারি প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে সামনে রেখে আগামী সরকার চীনের সঙ্গে কিভাবে সম্পর্ক ও যোগাযোগ রক্ষা করবে তা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। পশ্চিম তীরে 6 ফিলিস্তিনিকে গুলি করে মারল ইসরায়েলি বাহিনী। পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে নতুন করে 6 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুক্রবার তথা আজ ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য জানিয়েছে। খবর এএপি এবং আল জাজিরার। ইসরায়েলিদের দখল করা পশ্চিম তীরের উত্তরাঞ্চলের আলফারা উদ্বাস্ত শিবিরেই হত্যাকাণ্ড ঘটেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় এর আগে জানিয়েছিল ইসরায়েলি হামলায় 5 জন নিহত হয়েছে, তবে তাদের পরিচয় জানায়নি স্বাস্থ্য মন্ত্রণালয়। আল জাজিরার খবরে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী উদ্বাস্ত শিবিরে হামলা জোরদার করলে দুপক্ষের সংঘাত বেড়ে যায়। তারা গুলি ও বোমা হামলা করতে থাকে। এর আগে বুধবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় 2 কিশোর সহ 4 ফিনি নিহত হয়েছেন। তবে এসব বিষয়ে এপির জিজ্ঞাসার কোনো সাড়া দেয়নি ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় স্বাস্থ্যসেবা কেন্দ্র, মানবিক সহায়তা কার্যক্রম বোমা হামলা অব্যাহত রেখেছে বলে আল জাজিরার খবরে বলা হয়েছে। ফিলিস্তিনি সমর্থকদের ব্রিটিশ অস্ত্র কারখানা অবরোধ। ব্রিটিশ অস্ত্র কারখানা ঘিরে বিক্ষোভ করেছে ফিলিস্তিনি সমর্থকরা। ওয়ার্কার্স ফর এ ফ্রি ফিলিস্তিন ব্যানারে 4 ব্রিটিশ অস্ত্র কারখানা ঘিরেই বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, স্বাস্থ্যকর্মী এবং শিক্ষক সহ অন্যান্যরা মিলে ফিলিস্তিনি ইসরায়েলি হামলার প্রতিবাদের বিক্ষোভ করেছেন। এ সময় তারা 4টি অস্ত্র কারখানা ঘিরে ফেলেছেন। আন্দোলনকারীরা জানিয়েছেন তারা বর্নিয়ামাউথ, লিঙ্কশায়ার, ব্রাইটন এবং গ্লাসগো অস্ত্র কারখানা অবরোধ করেছেন। আন্দোলনকারী ইনস্টাগ্রামে জানিয়েছেন, আমরা ব্রিটিশ সরকারকে ফিলিস্তিনের যুদ্ধাপরাধের ব্যাপারে সহায়তা সমাপ্ত করার আহ্বান জানিয়েছি। ব্রিটিশের তৈরি অস্ত্র সহায়তার মাধ্যমে ইসরায়েলের অভিযানে গাজায় বিপুল সংখ্যক লোক ভাঙরের মুখে পড়েছে। পাকিস্তানের নির্বাচন, নওয়াজ ও সোজাতের আসন ভাগাভাগির পরিকল্পনা। আগামী 8 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনকে সামনে রেখে পাকিস্তান মুসলিম লীগ কয়েদের সভাপতি চৌধুরী সোজাত হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের প্রধান নওয়াজ শরীফ। সাক্ষাৎকালে তারা নির্বাচনী জোটের প্রস্তাব প্রস্তুত করতে সম্মত হয়েছেন। 15 বছর আগে পিএমএলএন থেকে আলাদা হয়ে সামরিক স্বৈরশাসক পারভেজ মোশাররফের সরকারে যোগ দেন চৌধুরী সোজাত হোসেন। অল্প সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। সাক্ষাৎকালে নওয়াজের সঙ্গে ছিলেন তার ভাই পিএমএল এর সভাপতি শেহবাজ শরীফ, মরিয়ম নওয়াজ শরীফ ও দলের অন্য শীর্ষ নেতারা। বৈঠকের বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি, তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে বৈঠকটির 45 মিনিট স্থায়ী হয়েছে। নিজ নিজ দলের সংশ্লিষ্ট কমিটিতে আলোচনার পর আসন ভাগাভাগি সহ বিভিন্ন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে উভয় দল। এবং সর্বশেষ জানিয়ে দিব, অবশেষে ড্যানিশ পার্লামেন্টে কোরআন অবমাননা নিষিদ্ধ করে আইন পাশ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে খানিকটা বিরতির পর আজ শুক্রবার আবার গাজা উপত্যকায় যুদ্ধবিরতির প্রস্তাব তোলা হচ্ছে। সংযুক্ত আরব আমিরাত প্রস্তাবটি পাশ করার জন্য নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। পবিত্র কোরআন পড়া নিষিদ্ধ করেছে ডেনমার্ক। গতকাল দেশটির পার্লামেন্ট আইন পাশ করেছে। মুসলিম দেশগুলোর ক্ষোভের পরিপ্রেক্ষিতে দেশটি এই পদক্ষেপ নিয়েছে। এই আইন পাশের পর কেউ কোরআন অমান্য পড়ালে বা অপরাধ করলে সেটি অপরাধ হিসেবে গণ্য হবে, আর অপরাধীকে সর্বোচ্চ 2 বছরের সাজা ভোগ করতে হবে, পাশাপাশি জরিমানা হবে। গত জানুয়ারি মাসে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের একটি মসজিদের সামনে ও তুরস্কের দূতাবাসের সামনে পবিত্র কোরআন পড়ানো হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত ছিল রাসমুস পালুদান নামের এক নরাধম। সে ডেনমার্কের কট্টর ডানপন্থী রাজনৈতিক দল হার্ডলাইনের নেতা।